আজকের ক্লাসে তার আগে এই পার্ট থেকে দু তিনটে কোয়েশ্চেন যেখান থেকে হতে পারে কোয়েশ্চেন সেই জায়গাগুলো দেখে নিই। আগের দিনই বলেছিলাম যেগুলো আজকে দেখে নিই আমরা প্ল্যান্টে ঢুকবো। তার ফার্স্ট পার্ট হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটের অন্তর্ভুক্তির কারণ। ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওট কেন বা প্রোক্যারিওটিক কোষ কেন দেখতে পাওয়া যায়, এর মধ্যে কি কি বৈশিষ্ট্যের প্রোক্যারিওটিক কোষ দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা দেখব। সিম্পল ব্যাপার। একে প্রোক্যারিওট কেন বলছে, আদি কোষ কেন বলছে? সিম্পল ব্যাপার, এর মধ্যে নিউক্লিয়াস নেই, এদের মধ্যে নিউক্লিয়াস নেই, নিউক্লিয়েড আছে, তাই তো? নিউক্লিয়েড আছে, এরা পর্দাহীন ওই নিউক্লিয়েড উপস্থিতের ক্ষেত্রে। এদের ডিএনএ খুব বেশি পেঁচানো হয়, ডিএনএ অতিশয় কুণ্ডলীকৃত, এদের অস্বাভাবিকভাবে পেঁচানো, দেখতে পাচ্ছ? ওকে, আর কি? পর্দাবৃত কোষ অঙ্গাণু নেই, এদের পর্দাবৃত কোনো কোষ অঙ্গাণু থাকে না, যে কোষ অঙ্গাণুগুলো থাকে তার পর্দা থাকে না, কারণ প্রোক্যারিওটের বৈশিষ্ট্যই এটা যে আদি কোষের কোষ পর্দা তখনও গঠন হয়নি, কোষ পর্দা গঠন হয়েছে, সরি, কোষ অঙ্গাণুর পর্দা তখনও কিন্তু গঠন হয়নি, এটাই এর মেন বৈশিষ্ট্য। এবার আসছি রাইবোজোম। রাইবোজোম এদের কি 50s প্লাস 30s প্রকৃতির হয়, মানে 70s, আমরা পড়েছি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য এটা। আরেকটা কি, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন আমরা দেখতে পাবো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? এই একটা সেল সঙ্গে সঙ্গে ভেঙে দুটো সেল আর দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। একই সাথে নিউক্লিয়াস মানে মাথায় রাখবে, যে কোনো কোষ বিভাজন হতে গেলে ইংলিশে লিখছি, ঠিক আছে, সেল ডিভিশন হতে গেলে দুটো পার্টে হয়। প্রথমে হয় কি, ক্যারিওকাইনেসিস, তারপরের পার্টে হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস মানে, ক্যারিও শব্দটা কোথা থেকে এসছে? ক্যারিও শব্দ এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন, ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ বিভাজন। বিভাজন। আর স্যার সাইটো কথার অর্থ, এখানে সাইটো বলতে বোঝাচ্ছে সাইটোপ্লাজম। তার মানে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, ক্লিয়ার? যখন এই নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোপ্লাজমের বিভাজন একই সাথে ঘটে, যখন এই দুটো একই সঙ্গে ঘটে, একই সময়ে নিউক্লিয়াসও বিভাজিত হচ্ছে, সাইটোপ্লাজমও বিভাজিত হচ্ছে, সেই প্রক্রিয়াকেই বলা হয় অ্যামাইটোসিস। ঠিক আছে, অ্যামাইটোসিস যেটা আমরা এখানে দেখতে পাই, এই অ্যামাইটোসিস পদ্ধতিতে কি হয়, তোমার এই ব্যাকটেরিয়ার কোষ বিভাজন হয়ে থাকে। এটা হচ্ছে আদি পদ্ধতি। ঠিক আছে, ক্লিয়ার? সব থেকে সরল পদ্ধতি। তো এই সব বৈশিষ্ট্যই কার? প্রোক্যারিওটের বৈশিষ্ট্য, তাই জন্য ব্যাকটেরিয়া এক প্রকার প্রোক্যারিওট। ওকে, এর পরের পয়েন্টে আসো, পরের যে কোয়েশ্চেনটা, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা উদ্ভিদের বৈশিষ্ট্য।
ব্যাকটেরিয়াকে পরে গিয়ে কিসে ফেলা হয়? উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে ফেলা হয়। পরে আমরা যখন টু কিংডম ক্লাসিফিকেশন দেখব, জীবজগৎকে মাত্র দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্ল্যান্টি, একটা হচ্ছে অ্যানিমেলিয়া। এই ব্যাকটেরিয়াকে প্ল্যান্টির মধ্যে ধরা হয়েছে, তেমনি ছত্রাককেও প্ল্যান্টির মধ্যে ধরা হয়েছে। কেন প্ল্যান্টির মধ্যে ধরা হলো? কেন? এর মধ্যে প্ল্যান্টের কি বৈশিষ্ট্য আছে যার জন্য এটাকে প্ল্যান্টির মধ্যে ধরা হলো? ওকে, প্ল্যান্টির মধ্যে ধরার কারণ কি? আমরা দেখব যে এদের কোষ প্রাচীর রয়েছে, এবার সেটা পেপটাইড ও গ্লাইকান নির্মিত, কিন্তু কোষ প্রাচীর তো রয়েছে। ওকে, সালোক সংশ্লেষকারী রঞ্জক রয়েছে এর মধ্যে, যেগুলো স্বভোজী ব্যাকটেরিয়া তাদের মধ্যে আমরা দেখতে পাই। ব্যাপন পদ্ধতিতে পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করে এরা। এদের হ্যালোফাইটিক পুষ্টি আমরা দেখতে পাবো, এদের অঙ্গজ জনন আমরা দেখতে পাবো। তো এগুলো সব তো মানে গাছেরও বৈশিষ্ট্য, তাই না? তো তাই জন্য এই ওভারঅল বেসিসে একে কি বলা হয়? প্ল্যান্টির মধ্যে ধরা হয়ে থাকে। চলে আসো তার পরের পয়েন্টে, ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবালের মধ্যে মিল কোথায়? এগুলো থেকে টুকিটাকি কোয়েশ্চেন দেয়, ঠিক আছে? টুকরোটাকরা কোয়েশ্চেন দেবে। ওকে, এইখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা একটা ব্লু গ্রিন অ্যালগির ছবি, ঠিক আছে? এদের গায়ে মিউসিলিজেনাস লেয়ার তুমি পাবে। এটা আর কার মধ্যে দেখতে পাওয়া যায়? প্রোক্যারিওটিক কোষে, যেটাকে প্রোক্যারিওটিক কোষে আমরা ক্যাপসিউল বলি, তাই তো? তো এদের দেহের কোষ প্রাচীরের বাইরে স্লাইম স্তর দেখতে পাওয়া যায়। কাদের? নীলাভ সবুজ শৈবালেরও দেখতে পাওয়া যায়, ব্যাকটেরিয়ারও দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়াও এককোষী, নীলাভ সবুজ শৈবালও ম্যাক্সিমাম এককোষী। এরাও প্রোক্যারিওটিক, ওরাও প্রোক্যারিওটিক, দুজনেই প্রোক্যারিওটিক, ঠিক আছে? দুজনেই প্রোক্যারিওটিক। কোষ প্রাচীরে মিউকোপলিপেপটাইড আমরা লেয়ার দেখতে পাবো। মিউকোপলিপেপটাইড, যারা প্রোক্যারিওটিক হয় তারা মিউকোপলিপেপটাইডেরই হবে এদের কোষ প্রাচীর, তাই তো? সালোক সংশ্লেষ দুজনেই করতে পারে, এর মধ্যেও সালোক সংশ্লেষকারী রঞ্জক আছে, এর মধ্যেও আছে, তাই তো? নাইট্রোজেন স্থিতিকরণ, নাইট্রোজেন সংবন্ধনে নীলাভ সবুজ শৈবাল তো সক্ষমই, অনেক জায়গায় পড়ানো হয় নীলাভ সবুজ শৈবাল কি সাহায্য করে? নাইট্রোজেন স্থিতিকরণে। ঠিক সেম ব্যাকটেরিয়াও করে থাকে, ঠিক আছে? ঠিক আছে, নাইট্রোব্যাক্টার যেগুলো হয়। এছাড়া আরেকটা পয়েন্ট হচ্ছে ফাজ ভাইরাস। এই ফাজ ভাইরাস মাথায় রাখবে, এটা হচ্ছে গুড ভাইরাস, এই ফাজ ভাইরাসকে বলা হয়, ঠিক আছে? এই ফাজ ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে থাকে। এই ভাইরাস কি হয়? ব্যাকটেরিয়াকে আক্রান্ত করে। তো এই জন্য ফাজ ভাইরাসকে কি করা হয় বলতো? ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেগুলো, সেগুলোর হত্যা করার জন্য এই ফাজ ভাইরাসকে ব্যবহার করা হয়। তো এই ফাজ ভাইরাস যেমন ব্যাকটেরিয়াকেও আক্রান্ত করতে পারে, ঠিক তেমনি নীলাভ সবুজ শৈবালকেও আক্রান্ত করতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। ওকে, ক্লিয়ার? ওকে স্যার, কেমিস্ট্রি ফিজিক্স ক্লাস হবে না? তোমরা একটুখানি শান্ত হবে। তোমাকে যদি আমি দিনে এখন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ইংলিশ, তারপর হচ্ছে রিজনিং, সব ক্লাস একসাথে দিয়ে দিই, তুমি করতে পারবে? আলটিমেটলি গিয়ে সবে শুরু হচ্ছে, খালি বায়োলজি দিয়ে স্টার্ট হলো, পরের সপ্তাহ থেকে রিজনিং স্টার্ট হবে, রিজনিং এন্ড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সব থেকে ছোট সিলেবাস রিজনিং এর। ইংলিশ তারপরে স্টার্ট হবে। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ওই ইংলিশ রিজনিং এর পরে কয়েকদিন পরে, এক সপ্তাহের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি স্টার্ট হবে। তখন থেকে তোমাদের দিনে 4টে ক্লাস এসে যাবে, আর প্রত্যেক ক্লাসে স্যার ম্যাডামরা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে পড়াবে, ঠিক আছে? দিনে 6 ঘন্টা তোমার এখানে ক্লাস করতে যাবে, তারপরে তোমাকে 6 ঘন্টা পড়তে হবে সেই পড়াটা, 6 থেকে 8 ঘন্টা বার করে। যদি বলো যে কালকে থেকে আমি স্যার আমি 14 ঘন্টা পড়তে পারবো, আমি কালকে থেকে ক্লাস দিয়ে দেবো, তারপরে তুমি করতে পারবে না। হাত সেট হতে দাও, একটুখানি হাত সেট হতে দাও। তোমাদের কেমিস্ট্রি ফিজিক্স টিচার চলে এসছেন, 1 সপ্তাহের মধ্যে তোমাদের ইউটিউবে ক্লাস যাবে, তারপরে তোমাদের পেইড ব্যাচেরও ক্লাস চলে আসবে, ঠিক আছে? ওকে, সব হবে। টাকা দিয়েছে যখন, কেন হবে না? যখন টাকা দিয়ে পড়ছো তখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমার ইংলিশ, জিআই সব হবে। ওকে, চিন্তার কোনো কারণ নেই। অনেকের মনে হতে পারে স্যার কেমিস্ট্রি ফিজিক্স টিচার তো আগের জন তো চলে গেছে, তাই জন্য
তুমি কাউকে বেঁধে রাখতে পারবে না, এই দুনিয়া সবার আগের প্রথম শর্ত জেনে নাও, তুমি তাকে বেঁধে রাখতে পারবে না। আর তাকে যদি আমি জোর করে রাখতাম তোমাদের ক্ষতি হতো। তাকে যদি বলতাম না না থেকে যান স্যার, এই কোর্সটা করিয়ে দিয়ে যান ম্যাম, এই তার থাকার ইচ্ছাই নেই, তার কাজ করার ইচ্ছাই নেই, তাকে কি করে রাখবে তুমি? সে খাটতে পারছে না, তাকে কি করে তুমি জোর করে আটকে রাখবে? 1.5 ঘন্টা ক্লাস নিতে যদি হাফ ছুটে যায়, তাহলে আমি বলবো খুব ভালো হয়েছে তারা এই সময় চলে গেছে। কারণ পরে গিয়ে ছেড়ে দিলে, মাঝপথে যদি ছেড়ে দিত না, তখন তোমার সিলেবাস শেষ করা নিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। কারণ কোথায় ছেড়েছে, কি ছেড়েছে, কিছুই তো বুঝতে পারতাম না আমরা, তাই না? তো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এবার আমরা সেই ওই ভুলগুলো থেকে শিখে এবার আরো বেটার কিছু করার জন্য ভাবছি। ঠিক আছে, তোমাদের জন্য বেস্ট টিচার আসবে, বেস্ট মানে স্যার, বেস্ট ম্যাডাম সব আসবে। ঠিক আছে, ফিজিক্সে একজন স্যার আসছেন এবং কেমিস্ট্রিতে একজন ম্যাম আসছেন। ঠিক আছে, এবং দুজনের সাথে তোমরা মানে নিজেরাও বুঝতে পারবে ওয়েভলেন্থ মারাত্মক ভাবে ম্যাচ হবে। ঠিক আছে, আমার থেকেও বেটার, মানে আমার থেকেও, আমার সাথে যেটুকুনি না ম্যাচ হয় তার থেকেও বেটার ম্যাচ হবে, এটুকুনি আমি বলতে পারি। ওকে, চলো এরপর আসছি আদর্শ ব্যাকটেরিয়ার একটা ছবি, জাস্ট দেখে রাখবে, এই ছবিটা জাস্ট দেখে রাখো। আদর্শ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য সেটা হচ্ছে, অন্য সবকিছু তোমরা মোটামুটি দেখেছো যে এদের কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকান নির্মিত, এদের প্লাজমিড থাকবে, এদের কোষ পর্দা থাকে, এদের নিউক্লিয়েট থাকে, এদের পিলি থাকে ছোট ছোট, এদের ফ্ল্যাজেলা থাকে, এদের সাইটোপ্লাজম থাকে, এদের স্লাইম ক্যাপসুল থাকে। এই স্লাইম ক্যাপসুল কি দ্বারা গঠিত? গ্লাইকোক্যালিক্স। যে গ্লাইকোক্যালিক্স কি নিয়ে গঠিত হয়? গ্লুকোজ এবং প্রোটিন যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজ এবং লিপিড যুক্ত হয়ে গ্লাইকোলিপিড গঠন করে, যে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একসাথে কি বলা হয়? গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তো এটা মোটামুটি অনেক জায়গায় আমি পড়িয়েছি, কোষের চ্যাপ্টারেও পড়ানো হয় এটা। তো এটা দেখে রাখবে যে স্লাইম ক্যাপসুল প্রধানত গ্লাইকোক্যালিক্স নির্মিত হয়ে থাকে। ওকে, চলো এইবার চলে আসছি ব্যাকটেরিয়ার পুষ্টি। আগের দিনও বলেছিলাম ব্যাকটেরিয়া অটোট্রপিক হতে পারে। অটোট্রপিক মানে যারা নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। অনেকে ভাববে যে অটোট্রপিক মানে এইটাই, এই ভাষাতেই দেওয়া থাকবে, ঠিক আছে, বাংলাতে দিল। অটোট্রপিক মানে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে সক্ষম। ওকে, আর কি? হেটারোট্রপিক মানে নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে অক্ষম। ওকে, ক্লিয়ার? তো এটা হচ্ছে এদের প্রথম পয়েন্ট, যে অটোট্রপিক আর হেটারোট্রপিক। এইবার আসি যে অটোট্রপিক তারা কি হয়? ফটোসিনথেটিক অটোট্রপিক যদি হয়, ফটোসিনথেটিক মানে যারা ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য প্রস্তুত করতে পারে, এটা একটা দেখতে পাই আমরা। নিজের খাদ্য নিজে প্রস্তুত করে এরা ফটোসিনথেসিসের মাধ্যমে। এর উদাহরণ কি? সায়ানো ব্যাকটেরিয়া যারা হয়। সায়ানো মানে কি? ব্লু। ঠিক আছে, সায়ানো মানে ব্লু। ঠিক আছে, এদের মধ্যে কি ধরনের রঞ্জক থাকে? ক্লোরোফিল এ রঞ্জক থাকে। এদের মধ্যে কি রঞ্জক থাকে? ক্লোরোফিল এ রঞ্জক। এরা কি কি টাইপের হতে পারে? এককোষী, উপনিবেশ গঠনকারী এবং ফিলামেন্ট আকৃতি। এরা 3 ধরনের হয়। কি? এককোষী, উপনিবেশ গঠনকারী, ফিলামেন্ট আকৃতি। এই ফিলামেন্ট আকৃতি যারা হয় তাদের গায়ের উপরে আরেকটা লেয়ার থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এদের গায়ের উপর আরেকটা লেয়ার আছে। এদের গায়ের উপর আরেকটা লেয়ার আছে, এটা হচ্ছে কি? জিলেটিনাস শীট বলা হয়। এটা কোলাজেন ফাইবার দ্বারা গঠিত। ঠিক আছে, যেটাকে স্লাইম স্তর বলছে। এদের গায়ের উপরে একটা স্লাইম স্তর আমরা দেখতে পাই। ঠিক আছে, এইবার আসছি হেটারোট্রপিক, যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না।
স্যার অ্যালগি এনসিইআরটির কোন পয়েন্টস গুলো পড়বো? একটাও এক্সট্রা পয়েন্ট পড়বে না, আমি যে কটা বলছি এ কটা পড়বে। কারণ এই চ্যাপ্টারটা বিশাল বড়, মানে এই চ্যাপ্টার যদি তোমাকে পড়তে হয় তোমার কম করে 1-1.5 মাস এই চ্যাপ্টার পড়তে লেগে যাবে। আমরা এই জন্যই একটা কোর্স ফর্ম করা হয় যে ওই 1-1.5 মাসের পড়া কিভাবে তোমাকে 7-8টা ক্লাসে করিয়ে দেওয়া যায় তোমার পরীক্ষায় যেগুলো আসবে। যেমন আজকে যখন আমি পড়াবো প্ল্যান্ট তোমার কিংডম, তখন কিন্তু পুরোটা শেষ হবে না প্ল্যান্ট কিংডম, আরো বাকি থাকবে। যেখানে যেমন হচ্ছে অ্যালগির বিভাগ বাকি থাকবে আমাদের, অ্যালগির বিভাগ আজকে আমরা দেখব না। কবে দেখব? ডাউট ক্লিয়ারিং সেশন। ডাউট ক্লিয়ারিং সেশনে কেন দেখবো স্যার, এখানে কেন দেখবো না যেটা রেকর্ডেড ভিডিওতে যাচ্ছে? প্রবলেমে পড়বে। কেন হচ্ছে, আগে তোমাকে এটা দেখে রাখতে হবে, পুরো তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তারপরে যখন আমি পড়াবো তারপরে তুমি বুঝতে পারবে, না হলে সব মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা এতটা ইজি নয়। এনসিইআরটির সবকিছু পড়তে লাগে না, আবার আমাদের 11-12 এর যে বই হয় তার থেকে তো আরোই লাগে না। আমাদের 11-12 এর বইতে অনেক বেশি দেওয়া থাকে। দেখবে আমাদের ফার্স্ট ইউনিট যেটা, সেটা প্রায় সব থেকে বড় বলা যেতে পারে। আমাদের ফার্স্ট ইউনিটটা খুলবে 11 এর বইয়ের সব থেকে বড় পার্টটা, কিন্তু আমরা 8 দিনের মধ্যে আমাদের এটাকে শেষ করতে হবে, না হলে আমি জীবনও সিলেবাস শেষ করতে পারবো না 1 বছরের মধ্যে। এত বড় সিলেবাস, বায়োলজি সিলেবাস সব থেকে বড়, আশা করি তোমরা দেখেছো। ওকে ওকে, ক্লিয়ার? চলো এরপর এরপর আমরা এটা দেখব যে কি বলছো, তুমি কি ক্রিটিকা বোটানিয়া বইটাই বলছো? একবার বলে দেবে। ক্রিটিকা বোটানিয়া বলে কোনো বই হয় না কিন্তু, আমি তাই জন্য আমি জিজ্ঞাসা করছি। ক্রিটিকা ব্রোটা মানে বোটানিয়া নয় কথাটা, ক্রিটিকা বোটানিকা। যদি এই বইটা বলো তাহলে হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের লেখা। ক্রিটিকা, তুমি যেটা বলছো ক্রিটিকা বোটানিয়া নয়, ক্রিটিকা বোটানিকা। ওকে, এটা হলে কার্ল লিনিয়াস বা ক্যারোলাস লিনিয়াস। ওকে, যদি এটা হয়ে থাকে এটা হবে आंसर। ক্রিটিকা বোটানিকা কথাটা, বোটানিয়া হলে আমি জানি না। ওকে চলো, কোনো পরীক্ষা ছিল নাকি এটা রিসেন্ট? চলো এগুলো যাক। এটা সাধারণত কোনো বইতে পাবে না, এটা মানে নর্মাল বইতে তুমি এই কোয়েশ্চেনটার অ্যান্সার পাবে না, বইয়ে নেই। এই বইটার ব্যাপারে অতটা উল্লেখ করা হয় না। ওকে, যাই হোক চলো এবার আসছি হচ্ছে হেটারোট্রপিক। হেটারোট্রপিক কি? বেশিরভাগ এরা কি হয়, ডিকম্পোজার। ডিকম্পোজার মানে যারা কোনো একটু কিছুকে ভেঙে, নো স্যার বুকসের কোয়েশ্চেনে ছিল। আচ্ছা, ক্রিটিকা বোটানিকা কথাটা, বোটানিয়া নয়। ওকে আচ্ছা, যাই হোক হেটারোট্রপিক বেশিরভাগ ডিকম্পোজার। এরা ডিকম্পোজার মানে যে কোনো কিছুকে ভেঙে নষ্ট করে দেয়। ব্যবহার কোথায় হয়? দুধ থেকে দই প্রস্তুতিতে। স্যার এটা তো খারাপ ব্যাকটেরিয়া দুধের মধ্যে থাকে। না, ইটস আ গুড ব্যাকটেরিয়া, আমাদের শরীরের জন্য এটা একটা ভালো ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস আমাদের শরীরের জন্য একটা ভালো ব্যাকটেরিয়া। ওকে, আর কি? অ্যান্টিবায়োটিক প্রস্তুতি। অ্যান্টিবায়োটিক তৈরি করতে এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া লাগে। যেমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস বলছি, স্ট্রেপ্টোমাইসিস, স্ট্রেপ্টোকক্কাসও আছে। ঠিক আছে, স্ট্রেপ্টোমাইসিস যত রকমের আছে, এই স্ট্রেপ্টোমাইসিস বিভিন্ন রকমের ওষুধ তৈরিতে কাজে লাগে। যেমন স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেয়াস, ঠিক আছে, গ্রিসেয়াস, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসেয়াস, এটা কি ক্ষেত্রে কাজে লাগে? স্ট্রেপ্টোমাইসিন যেটা আমরা ওষুধ হিসাবে খেয়ে থাকি। ঠিক আছে, আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ফ্র্যাডি, এটা কি করে? নিওমাইসিন বলে আমরা যে ওষুধটা খেয়ে থাকি সেটা তৈরি করতে সাহায্য করে। চলে আসো
নেক্সট পয়েন্ট, এইবার চলে আসছে হচ্ছে একটা ব্যাকটেরিয়ার প্রত্যেকটা জায়গায় ব্যাকটেরিয়া থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন দেয়, তাই জন্য আমরা ব্যাকটেরিয়া নিয়ে পড়ে যাচ্ছি। ঠিক আছে, ব্যাকটেরিয়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন দেবে। যেমন ব্যাকটেরিয়ার যে স্লাইম স্তর থাকে যেটা উপরের, যেটাকে ক্যাপসিউল বলছি আমরা, এই ক্যাপসিউলের কি নিয়ে গঠিত হয়? ক্যাপসিউল পলিস্যাকারাইড, গ্লুকোপ্রোটিন এবং পলিপেপটাইড দ্বারা গঠিত। শর্ট নোট হিসাবে লিখে নেবে, ক্যাপসুল কি দ্বারা গঠিত? পলিস্যাকারাইড, গ্লুকোপ্রোটিন, পলিপেপটাইড। আর কি ক্যাপসিউলে সঞ্চিত পদার্থ ব্যাকটেরিয়া কি হিসাবে ইউজ করে? খাদ্য হিসাবে ইউজ করে। নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম এই স্লাইম স্তর নাইট্রোজেন সংবন্ধন ঘটায়। আর কি অ্যান্টিবডি, ভাইরাল আক্রমণ এইসবের হাত থেকে রক্ষা করে কে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার হাত থেকে রক্ষা করে কে? এই স্লাইম স্তর। ঠিক আছে, ক্লিয়ার? তো এই হচ্ছে স্লাইম স্তর থেকে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে। ঠিক তেমনি কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? মিউকোপলিপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন দ্বারা তৈরি। এই পেপটাইডোগ্লাইকেন কি দিয়ে তৈরি? যদি আরো ডিপে কোয়েশ্চেন যায় তাহলে কি হবে? অ্যামাইনো সুগার এবং পেপটাইড দিয়ে তৈরি। কি টাইপের অ্যামাইনো সুগার? আরো ডিপে যদি কোয়েশ্চেন যায়, এটা সাধারণত দেবে না, এইটুকুনি লাস্ট যাবে তোমার জেনপাজে। এর যে আলটিমেট লেভেলের কোয়েশ্চেন এটা যায় হচ্ছে এমস বিএসসি নার্সিং এর ক্ষেত্রে, তখন এখানে জিজ্ঞাসা করতে পারে কি টাইপের অ্যামাইনো সুগার। মাথায় রাখবে এন অ্যাসিটাইল এবং এন অ্যাসিটাইল, সরি দুটোই এন অ্যাসিটাইল হয়ে থাকে, আমি ভুল বললাম, বোঝানোর দরকার ছিল, দুটোই এন অ্যাসিটাইল সুগার হয়। এবার এন অ্যাসিটাইলের মধ্যে কি টাইপের? এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আরেকটা হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ঠিক আছে, এই দুটো ধরনের অ্যাসিড যুক্তই অ্যামাইনো সুগার গঠন করে। অ্যামাইনো সুগার কেমন সুগার? অম্ল সুগার, ঠিক আছে, বা অ্যাসিডিক সুগার। ওকে, তো অ্যামাইনো সুগার এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এইগুলো যুক্ত হয়ে অ্যামাইনো সুগার তৈরি হয়। এটা ডিপের কোয়েশ্চেন, এমস বিএসসি নার্সিং এর লেভেলের কোয়েশ্চেন বা নিট লেভেলের কোয়েশ্চেন ডাক্তারি পরীক্ষায় দেয়। আর হচ্ছে কি অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন। এই যে অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লাইসিন, এইগুলো কি? এইটা হচ্ছে কি পেপটাইড। কোন পেপটাইড বন্ড লাগে? সেগুলো হচ্ছে অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড এবং গ্লাইসিন। ওকে, আরেকটা এই যে কোষ প্রাচীর, এদের মধ্যে কিন্তু একটা পেরিপ্লাজমিক স্তর আমরা দেখতে পাই। তো মেনলি এই দুটো এই জায়গাটা থেকে কোয়েশ্চেন হবে জেনপাজের, আর হায়ার লেভেলের কোয়েশ্চেন এই জায়গা থেকে হবে। তোমাদের মধ্যে কে কে আছো যারা নিটে বসছো এবার? অনেকে হয়তো কেন স্যার নিটে কেন বসবো, আমি তো নার্সিং এ যেতে চাই। তোমরা অনেকে জানোই না নিট দিয়েও নার্সিং এ যাওয়া যায়, অনেকের হয়তো নলেজই নেই। নিটের মতন পরীক্ষায় তুমি যদি 50% এর কাছাকাছিও মার্কস পাও, 360, 350, যেটা খুব ইজিলি পাওয়া যায়, বর্তমানে যা কোয়েশ্চেনের লেভেল ইজিলি 360, 350 পাওয়া যায়, তাহলে তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে টপমোস্ট কলেজ থেকে কিন্তু তুমি নার্সিং পড়তে পারো, এবং পড়ার পর 100% বড় বড় চাকরি হয়। ঠিক আছে, সরকারি, সেন্ট্রাল গভর্নমেন্ট। অনেকে জানোই না, অনেকে জানোই না যে এইভাবে ভেটেরিনারি সায়েন্সেও যাওয়া যায়। যেহেতু তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তুমি ডাক্তারও হতে পারো খুব এই লেভেলের প্রিপারেশন নিয়ে, মানে এর থেকে বড় লেভেলের লাগেই না, অনেকেই জানো না। দিয়েছিলে রিপা? আরেকবার বসে দেখো, 360, 370 মার্কস তোলো, 360 to 380। জিপমার বলে একটা পরীক্ষা হয়, জিপমার, যেখানে তোমার এই র্যাঙ্কটা লাগে। বা আর্মি নার্সিং এর পরীক্ষায় এই নিটের মার্কসটা দরকার পড়ে, নিটে কত র্যাঙ্ক এসছে তার উপর ভিত্তি করে। তারপরে ওদের একটা রিটেন, মানে অন্য টেস্ট হয় একটা রিটেন, ওটা হচ্ছে তোমার ইংলিশের রাইটিং ফাইটিং থাকে, এগুলো থাকে, আর এসএসবি হয়। তারপরে তুমি আর্মি অফিসার হয়ে যাবে ডাইরেক্ট, তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে আর্মি অফিসার হিসাবে, অফিসার। ঠিক আছে, কার কার আর্মি হওয়ার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কারণে আর্মি হওয়া হয়নি? খালি আর্মি নয়, আর্মি অফিসার, ছোটখাটো আমি বলছি না, তুমি আর্মি অফিসার হতে পারো যদি তুমি চাও। ওকে, বললাম তো নিটের র্যাঙ্কিং আমি বলছি না, আমি বলছি নিটে তুমি 360 থেকে 380 এরকম মার্কস তুলে নিলে, তার বেশি তুললে তো অবশ্যই তুমি পাচ্ছ, 360, 380তেও পাওয়া যায়। ঠিক আছে, 360, 380তেও পাওয়া যায়, অনেকে জানোই না। মানে
প্রিপারেশন নিচ্ছ, তোমাকে গাইড করার মতন কেউ নেই। আমি এর উপর একটা ভিডিও বানাতে চাইলে তোমরা যদি চাও আমি ইউটিউবে বানিয়ে দেবো দরকার পড়লে, যে কি কিভাবে নার্সিং এ যাওয়া যায়, কি কি এক্সাম হয় নার্সিং এর, কি কি পদ্ধতি আছে নার্সিং এ যাওয়ার, এবং সবকটা প্রায় একই প্যাটার্নের পরীক্ষা। জেন পাস সব থেকে লো লেভেলের এক্সাম, গ্রাজুয়েট লেভেলগুলোর মধ্যে সব থেকে লো লেভেলের এক্সাম জেন পাস। জেন পাস যদি খুব ভালোভাবে পড়ো, এমস বিএসসি নার্সিং ক্র্যাক করা যেতে পারে, জিপমার ক্র্যাক করা যেতে পারে। ঠিক আছে, যদি এই তিন মানে তুমি জেন পাসকে ভালো করে পড়ো, তুমি নিটও ক্র্যাক করতে পারো 360 380 পেয়ে, এবং তার ফলে তোমার আর্মি, ডাক্তার বা এইসবের লাইনেও তুমি যেতে পারো। তো আরো আছে এরকম, সিএমসি বলে একটা পরীক্ষা হয়, সিএমসি নেয়, এটা খ্রিস্টান মিশনারি কলেজ যেগুলো হয় তারাও একটা পরীক্ষা নেয়। ওখানে সিএমসি তে প্রায় 70-80 হাজার টাকা স্যালারি দিয়ে ওরা, মানে ওদের ওখানেই পড়বে, ওদের ওখানেই তোমাকে চাকরি দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে 70-80 হাজার টাকা মায়না। ওকে, সব বলে দেবো, জিপমার কি, হ্যানা কি, তেনা কি, সব বলে দেবো, আলাদা ভিডিও বানাবো তোমাদের জন্য, ইউটিউবে বানিয়ে দেবো তাহলে। ঠিক আছে, ওকে চলো এরপর আসছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ এটা একটা ওই ব্যাকটেরিয়া সেল, এই ব্যাকটেরিয়া সেলের অন্তঃপর্দা যেটা থাকে, মাঝে মাঝেই অন্তঃপর্দা ভাঁজ খেয়ে যায়, যেমন দেখো এখানে ভাঁজ খেয়ে কেমন একটা স্ট্রাকচার গঠন করেছে, অনেকটা এরকম টাইপের। এই যে অন্তঃপর্দা ভাঁজ খেয়ে যে স্ট্রাকচার গঠন করে, এটাকে কি বলা হয়? মেসোজোম বলা হয়ে থাকে। এটাকে কি বলা হয়? মেসোজোম। ওকে, তো এদের কোষ পর্দা কি দ্বারা গঠিত? ফসফোলিপিড প্রোটিন, নরমালি যেটা হয় সেটা দিয়েই গঠিত। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ পর্দা ভাঁজ খেয়ে এই মেসোজোমটা গঠন করে। কাদের ক্ষেত্রে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় মেসোজোম কাদের দেখতে পাওয়া যায়, অ্যান্সার কি হবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, এরপর এর কাজ কি? কোষ পর্দার কাজ হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা প্রদান, হ্যানা তেনা সবই জানো, কেমোট্যাকটিক চলনে সহায়তা করা, এগুলো নর্মাল ব্যাপার, এগুলো সবাই জানে, এগুলো নিয়ে ঘাটাবো না, ছোটবেলা থেকে পড়ে এসছো। যেগুলো পড়নি সেগুলোতে যাই। মেসোজোম, মেসোজোম কি? অন্তঃপর্দা ভাঁজ খেয়ে তৈরি হচ্ছে, অন্তঃকোষ পর্দা। এটা কি আমরা দেখতে পাই? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অস্পষ্ট, দেখতে পাওয়া যায় না সেইভাবে, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি হয়? সুস্পষ্ট হয়, স্পষ্ট দেখতে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ এটি। তো যে এই কোষগুলোতে মাইটোকন্ড্রিয়া তেমন ভাবে থাকে না, তো মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে এটা আমরা দেখতে পাই, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার পূর্বপুরুষ বলা হচ্ছে। নিউক্লিয় বস্তুর রেপ্লিকেশনে সহায়তা করে। নিউক্লিয় বস্তু মানে ডিএনএ, আরএনএ যা থাকে, এগুলো রেপ্লিকেশন করতে সহায়তা করে। আর কি? শ্বসনে অংশগ্রহণকারী মেসোজোমকে কি বলা হয়? কন্ড্রিয়েড। মাইটোকন্ড্রিয়া থেকে এসছে, মাইটোকন্ড্রিয়া শ্বসনে অংশগ্রহণ করে যেমন, তেমনি এই মেসোজোমও শ্বসনে অংশগ্রহণ করে, এবং তাকে কি বলা হয়? কন্ড্রিয়েড। ঠিক আছে, তো পরীক্ষায় কোয়েশ্চেন দিলে কন্ড্রিয়েড কি, তো আশা করব তোমরা সবাই অ্যান্সার দিতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পার্টে যাই। এবার আসছি ওই ভাইরাসেরই সাইটোপ্লাজম। এদের সাইটোপ্লাজমে ক্রোমাটোফোর আমরা দেখতে পাবো। এই ক্রোমাটোফোর কি? পর্দাবৃত সালোক সংশ্লেষকারী রঞ্জক। ঠিক আছে, আমরা এরকম আরেকটা সালোক সংশ্লেষকারী রঞ্জকের নাম পড়বো, সেটা হচ্ছে ফাইটোক্রোম পরে গিয়ে। ওকে, আর কি? গ্যাসপূর্ণ ভ্যাকুয়াল দেখতে পাবো আমরা, যেটাকে আমরা সিউডো ভ্যাকুয়াল বলবো। গ্যাসপূর্ণ ভ্যাকুয়াল যেটাকে আমরা বলবো সিউডো ভ্যাকুয়াল। রাইবোজোম এদের কি? এদেরও 70s প্রকৃতির, 50s প্লাস 30s। প্রধান বংশগতি বস্তু। সাইটোপ্লাজম গেল, মুখস্থ করবে এগুলো, মানে মুখস্থ মানে কি, একবার দেখলেই মনে থেকে যাবে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য জানলেই এগুলো তোমাদের কাছে ক্লিয়ার। প্রধান বংশগতি বস্তু কি? ডিএনএ। এর সাথে ক্ষুদ্র গোলাকার বিভিন্ন রকমের দ্বিতন্ত্রী ডিএনএ অণু, টুকরো টুকরো ডিএনএ অণু আমরা দেখতে পাই, যেটাকে একসাথে কি বলা হয়? প্লাজমিড। ঠিক আছে, সেটাকে আমরা বলি প্লাজমিড। এইবার এই প্লাজমিড হয় 4 প্রকারের। খালি জেনে রাখো কোন প্লাজমিড কি কাজে লাগে, এক্সট্রা ইনফরমেশন, এটা হাই লেভেলের পরীক্ষায় আসে, তোমাদের আসবে না তাও জেনে রাখো। এফ প্লাজমিড যৌন পিলি গঠন করে, যার মাধ্যমে এক কথায় বলতে পারো ব্যাকটেরিয়ার মধ্যে সেক্স কানেকশন তৈরি করবার জন্য এই পিলি থাকে। ঠিক আছে, ডিএনএর সাথে যুক্ত হয়ে এপিজোম গঠন করে এই ধরনের প্লাজমিড। ঠিক আছে, এই ধরনের প্লাজমিড কি করে? এপিজোম গঠনে সহায়তা করে।
আর প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করে থাকে। কল প্লাজমিড কলিজিন নামক একটা টক্সিন বা বিষ উৎপাদন করে। এবং টিআই প্লাজমিড, এটা দিয়ে কোয়েশ্চেন দেয় পরীক্ষায়, টিআই প্লাজমিড কি করে? আমাদের টিউমার সৃষ্টি করে থাকে, আমাদের শরীরে টিউমার সৃষ্টি করে। ওকে, ক্লিয়ার? অ্যামাইটোসিসটা কি বুঝিয়ে দেবো? ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দেবো, ছোট নর্মাল জিনিস, আরেকবার আসবে অ্যামাইটোসিস, একটু বাদেই আসবে। এই যে অ্যামাইটোসিস চলে এসছে, বলতে বলতে চলে এসছে। ওকে, অ্যামাইটোসিসটা আরেকবার দেখে নাও। ব্যাকটেরিয়ার জনন প্রধানত 3 প্রকার। একটা হচ্ছে বিভাজন, একটা হচ্ছে স্পোর উৎপাদন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যৌন জনন, সেক্সুয়াল। ঠিক আছে, এই 3 প্রকারের হয়ে থাকে, যার মধ্যে প্রথমে আসছে কি বিভাজন। এটাই হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। কি হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে? আমরা কি এখানেই লিখলাম যে যে কোনো কোষ বিভাজন দুটো পার্টে হয়ে থাকে। একটা প্রথম পার্টটাকে বলে ক্যারিওকাইনেসিস, দ্বিতীয় পার্টটাকে বলে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ক্ষেত্রে ক্যারিয়ন, ক্যারিয়ন শব্দ, এই যে ক্যারিও কথাটা এসছে ওদের থেকে, ক্যারিয়ন থেকে, এর অর্থ কি নিউক্লিয়াস। কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে কি বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিওকাইনেসিস। এবং সাইটোকাইনেসিস, সাইটো কথাটা এসছে সাইটোপ্লাজম থেকে, এবং কাইনেসিস হচ্ছে বিভাজন। তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো কি আমরা? সাইটোকাইনেসিস। এইবার এই নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন যদি একই সাথে হয়, একই সাথে দুটো চলছে, আগে কি হয় নরমালি, আগে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়, কিন্তু দুটো যদি সেম টাইমে হয়, সেম টাইমে হয়, তখন তাকে আমরা কি বলবো? অ্যামাইটোসিস পদ্ধতি বলবো। ঠিক আছে, দুটো যদি একই টাইমে একই সময় নিউক্লিয়াসও বিভাজিত হচ্ছে, আবার তোমার সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যামাইটোসিস। ওকে, তো এখানে আমরা অ্যামাইটোসিস দেখতে পাই, একটা কোষ থেকে ভেঙে দুটো কোষ নরমালি তৈরি হয়। এবার আসছি স্পোর ফরমেশন। যেমন আমরা স্পোর ফরমেশন এখানে দেখতে পাই, স্পোর উৎপাদন এন্ডোস্পোরের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতে কি হয়, এরা বংশ বিস্তার করতে সক্ষম। এখানে আমি আগের দিন তোমাদের পড়িয়েছিলাম, মনে আছে, ব্যাকটেরিয়ার বিভাজন গঠনগত দিক থেকে এদেরকে কি বলা হয়? যাদের এন্ডোস্পোর হয়, ব্যাসিলাস। ঠিক আছে, এক্সাম্পল ব্যাসিলাস থুরিনজেনেসিস। ঠিক আছে, এই যে ব্যাসিলাস, এটা কি হয়? রড আকৃতির হয়, দেখেছো এখানে রড শেপড এরা। ওকে, তো এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মেইনলি স্পোর তৈরি হয়ে থাকে। ওকে, ক্লিয়ার? ব্যাসিলাস টাইপের যারা হয় তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ওকে, ক্লিয়ার? এরপর আসছি সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে ভালো করে দেখো, এখানে দুটো কোষ রয়েছে, এটা হচ্ছে সংক্রামক কোষ, এটা হচ্ছে প্লাজমিড কোষ। একবার বুঝে যাও, আর অনেকগুলো জায়গায় আর তোমাদের আর এই ব্যাপারে মাথা গলাতে হবে না, দেখলেই মনে পড়ে যাবে, আচ্ছা ওখানে পড়েছিলাম। ভালো করে পদ্ধতিটা দেখে নাও, কিভাবে রোগ ছড়ায় ব্যাকটেরিয়া। এটা সংক্রামক ব্যাকটেরিয়া, যেখানে তুমি আলাদা কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নরমাল ডিএনএ, তার সাথে আরেকটা এখানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো? এটাই হচ্ছে কি প্লাজমিড। এইবার এইখানে এটা হচ্ছে নরমাল, মানে সুস্থ কোষ যেটা, সেটা হচ্ছে এটা, যার মধ্যে খালি ডিএনএ দেখা যাচ্ছে। এইবার কি হয়, এদের মধ্যে সেক্স পিলি গঠন হয়েছে। দেখো এটাকে বলা হয় সেক্স পিলি, বলেছিলাম একটু আগেই। সেক্স পিলি গঠন করে কে? একটু আগেই দেখলে, সেক্স পিলি গঠন করে কে? তোমার এফ প্লাজমিড, তাই তো? এফ প্লাজমিড কি করে? সেক্স পিলি গঠন করে, এটা হচ্ছে সেই সেক্স পিলি। আর তোমরা যদি আমার ইউটিউবে সেলের ক্লাসটা দেখে থাকো, তাহলে তোমরা দেখতে পাবে আমি পড়িয়েছিলাম এই যে পিলিটা গঠন হয়, এটা কোষ প্রাচীরের কোন অংশ গঠন করে। পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয়, সেল যখন পড়াবো তখন আরেকবার বুঝিয়ে দেব। তো এটার থেকে কোয়েশ্চেন দিলে মাথায় রাখবে 2 ডিগ্রি সেল ওয়াল। কি বললাম? 2 ডিগ্রি সেল ওয়াল। ওকে, পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় তখন লিখবে
সেক্স পিলি গঠন করে সেল ওয়ালের কোন অংশ? অ্যান্সার হবে 2 ডিগ্রি সেল ওয়াল। আরেকটা জিনিস, এই যে সেক্স পিলিটা গঠন হয় এর উপরে কিছু এসে জমা হয়, এখানটা কিছু জিনিস এসে স্টোর হয় যাতে এই সেক্স পিলিটা শক্তপোক্ত থাকে। এই যে যেটা স্টোর হয় সেটা কি দিয়ে গঠিত? মাথায় রাখবে, ক্যালসিয়াম পেকটেট। ক্যালসিয়াম পেকটেট। ক্লিয়ার? মনে আছে পড়িয়েছিলাম? কে প্রতীক্ষা তো বোধহয় ক্লাসে ছিলে, ইউটিউব ক্লাসে মনে আছে পড়িয়েছিলাম? মনে আছে? পেকটোড না, পেকটেট। মনে আছে? ইউটিউব ক্লাসে পড়িয়েছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম 2 ডিগ্রি সেল ওয়াল কোনটাকে বলে, 1 ডিগ্রি সেল ওয়াল কোনটাকে বলে। যদি পড়ে থাকো কানেক্ট করতে পারবে। এই জন্য বলি, হ্যাঁ স্যার অ্যান্সার দিলাম, ভেরি গুড। ওকে, তার মানে বুঝতে পারছো যে কোনটার সাথে কোনটা। আমি বারবার বলি যে সবকিছু পড়ে নেবে যখন, তখন কানেকশন এত সুন্দর হয়ে যাবে, তখন তোমার আর বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন মনে হচ্ছে স্যার কি কঠিন কি কঠিন কি কঠিন, যেই দিন সব পড়া শেষ হয়ে যাবে সেই দিন তোমার মনে হবে যে আমার কাছে সব ছবি ক্লিয়ার। কারণ যখন পড়া সব শেষ হয়ে যাবে তারপরে আমাদের দেখা হবে প্রায় ইউটিউবে। ঠিক আছে, মানে মোটামুটি ধরে রাখো জানুয়ারির এন্ড কি ফেব্রুয়ারি, তোমাদের ইউটিউবে আমি ঘষবো আর মাজবো খালি। তখন এমনিতে তো পেড ব্যাচে ক্লাস চলবেই, তোমাদের স্পেশালি আমি ইউটিউবে ধরে কি করব, ঘষবো আর মাজবো। কেন? কারণ ওই সময় তোমাদের কানেকশন তৈরি করাবো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস ক্লাস নেবো আমি তখন। ঠিক আছে, জানুয়ারি মাসের এন্ড বা ফেব্রুয়ারি মাসের স্টার্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস ক্লাস নেবো। এমন এমন কোয়েশ্চেন দেবো যে একটা কোয়েশ্চেনে পুরো চ্যাপ্টার মাথায় চলে আসবে। কেন দেবো এরকম? ব্রেন স্টর্মিং ওইগুলো হবে এই কারণে, কারণ এমন এমন কিছু জায়গায় মানে তুমি ধরে নাও এমন এমন ভাবে কোয়েশ্চেন সেট করা যায় যে আমি যদি 5টা কোয়েশ্চেন এমন সেট করে নিয়ে যাই, সেই 5টা কোয়েশ্চেন থেকে পুরো চ্যাপ্টার তোমার মাথায় চলে আসবে, এরকম কোয়েশ্চেন হয়। যেটা সাইন্টিফিক পদ্ধতি পড়ার, আসলে এরকমই হওয়া উচিত। 5-10টা কোয়েশ্চেন পুরো চ্যাপ্টার কভার, এরকম টাইপের কিছু জিনিস আমি নিয়ে আসবো যেটাতে মজা চলে আসবে। যে একটা কোয়েশ্চেন দেখবে তো পুরো যা যা পড়েছো সব রিকল হতে থাকবে, আচ্ছা এটার জন্য এটা, ওটার জন্য ওটা, সবকিছু মাথায় চলে আসবে। তো সেই লেভেলে পড়াবো, মানে কোয়েশ্চেন করাবো। ঠিক আছে, ওকে স্যার? ক্যালসিয়াম পেকটেট লেয়ার দিয়ে প্লাজমোডেজমাটা তৈরি হয়। প্লাজমোডেজমাটার উপরে এই লেয়ার একদম, এটাও তো এক প্রকার প্লাজমোডেজমাটাই। ঠিক আছে, ইটস ওয়ান টাইপ অফ প্লাজমোডেজমাটা, কিন্তু ম্যাটারটা হচ্ছে এটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? ব্যাকটেরিয়া সেলে। ওকে, চলো এরপরে আসছি আমরা পরের পয়েন্ট, সংক্রামক কোষ। সংক্রামক কোষ কোনটা হয়ে যাচ্ছে? দেখো, যখনই এই দুজনের মধ্যে কি হলো, পিলিটা গঠন হলো, সেক্স পিলি, এর শরীর থেকে কি হলো, প্লাজমিডটা এর শরীরে চলে গেল এবং এর শরীরে গিয়ে এটা কি করলো, ডুপ্লিকেশন পদ্ধতি, এটাকে কি বলা হয়? ডুপ্লিকেশন। পরে গিয়ে আমরা দেখব ডুপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে কি হলো, এই সেলটাও আক্রান্ত তো ছিলই, একেও আক্রান্ত বানিয়ে দিল, পুরো ডিএনএ এখানে তৈরি হয়ে গেল এবং এও আক্রান্ত এও আক্রান্ত। তো দুজনেই এখন সংক্রামক কোষ। আবার এর থেকে আবার নতুন আরেকটাকে আক্রান্ত করবে, আবার আর নতুন আরেকটাকে আক্রান্ত করবে। ঠিক আছে, এই ধরনের পদ্ধতিকে কি বলা হয়? কনজুগেশন। ঠিক আছে, এই ধরনের পদ্ধতিকে বলা হয় কনজুগেশন। আর এটা হচ্ছে কি, ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয় এটাকে, সত্যিকারের সেক্সুয়াল রিপ্রোডাকশন এটি। কারণ এখানে গ্যামেট তৈরি হচ্ছে না, আর এখানে সংযোজন বা ফিউশন আমরা দেখতে পাচ্ছি না। ওকে, ক্লিয়ার? তো এই ছবিটা জলদি জলদি, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, মানে এরপরে আমরা যখন জেনেটিক্স পড়বো এর থেকে অনেক কিছু আমাদের দেখার আছে। তো এই ছবিটা, অন্য কিছু করো না করো, এটা আগে নোট ডাউন করে নাও। ঠিক আছে, জলদি। তারপরে আমরা নেক্সট পার্টে যাচ্ছি, তারপরে আমরা ঢুকবো হচ্ছে আমাদের
নেক্সট পার্ট প্ল্যান ডিভিশন, খুব ইজিলি হয়ে যাবে। এইটা আগে দেখে নাও। প্ল্যান ডিভিশনের কয়েকটা জিনিস আমি বাকি রাখবো, কারণ আমি বলে দিয়েছি তোমাদের যে সেটা আমরা ডাউট ক্লিয়ারিং সেশনে গিয়ে। ওকে, চলো তাড়াতাড়ি। হচ্ছে, চল এবার যাই নেক্সট। কি কনজুগেশন মিন্স থাই, থাই মিলন মানে বুঝলাম না কি বলতে চাইলে। যাই হোক, চলো আমরা যাই এবার হচ্ছে প্ল্যান্ট কিংডমে। দেখো প্ল্যান্ট কিংডমকে আমরা যদি দেখি, ও প্ল্যান্ট কিংডম দেখার আগে সবার আগে দেখে নাও একটা জিনিস, যে এই জিনিসটা সেটা হচ্ছে কে কোন ক্লাসিফিকেশন করেছিলেন, পরীক্ষায় কোয়েশ্চেন দেয়। ক্যারোলাস লিনিয়াস, এগুলো 9-10 এ পড়েছো তাই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। ক্যারোলাস লিনিয়াস টু কিংডম ক্লাসিফিকেশন করেন। প্রথমে তিনি বলেন জীবজগৎকে দুভাগে ভাগ করা উচিত, অ্যানিমেলিয়া এবং প্ল্যান্টি। তারপরে আর্নেস্ট হেকেল এসে বলেন না, থ্রি কিংডম ক্লাসিফিকেশন দরকার, অ্যানিমেলিয়া প্ল্যান্টি তো ছিলই, তিনি আবার প্রোটিস্টাকে অ্যাড করেন তার সাথে। আর এই প্রোটিস্টা কি, প্রোটিস্টা মানে হচ্ছে, প্রোটিস্টা কি, প্রোটিস্টা মানে আদিকোষ না, এটাও ইউক্যারিওট, এরা এককোষী হবে, ঠিক আছে, এককোষী
ইউক্যারিওট। ওকে, এককোষী ইউক্যারিওট। ক্লিয়ার হয়েছে? এরপর আসে কোপল্যান্ড। তিনি 4 কিংডম ক্লাসিফিকেশন করলেন। অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, প্রোটিস্টা তো ছিল, তিনি মনেরা অ্যাড করলেন। এই মনেরা হচ্ছে এককোষী এবং প্রোক্যারিওট। ওকে, এরপরে আসছে 5 কিংডম ক্লাসিফিকেশন, যেখানে অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, মনেরা, প্রোটিস্টা ছিল, তারপরে আসে ফাঙ্গি। ওকে, তো এই ফাঙ্গির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এটা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে। এক ও বহুকোষী এবং ইউক্যারিওট। ওকে, ক্লিয়ার? এবার চলে যাই হচ্ছে যেখানে ছিলাম, প্ল্যান ডিভিশন। দেখো এখানে প্ল্যান ডিভিশন লেখা আছে, আমি একবার নিজের হাতে লিখে নিচ্ছি। ঠিক আছে, প্ল্যান্টি, প্ল্যান্টি মানে উদ্ভিদ জগৎ। ঠিক আছে, এই প্ল্যান্টিকে সর্বপ্রথম দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামস এবং ফেনেরোগ্যামস, ফেনেরোগ্যামস। ওকে, এইবার এই ক্রিপ্টোগ্যামস মানে কি? ক্রিপ্টোগ্যামস শব্দটা কোথা থেকে এসছে? ক্রিপ্টোজ, ক্রিপ্টোজ প্লাস গ্যামস, মানে ক্রিপ্টোজ মানে যেটাকে ছোঁয়া যায় না। ঠিক আছে, যেটাকে দেখা যায় না। ঠিক আছে, দেখা যায় না এমন। গ্যামস মানে বিবাহ। ওকে, ক্লিয়ার? ফেনেরোগ্যামস, ফেনেরোজ প্লাস গ্যামস। ফেনেরোজ মানে যাকে দেখা যায় বা স্পষ্ট, গ্যামস মানে বিবাহ। এবার স্যার বিবাহ মানে বিয়ে, গাছের বিয়ে না, আসলে দেখা যায় কি? দেখা যায় এদের বিবাহ, বিবাহ মানে এক কথায় মিলন দেখা যায়। মিলন দেখা যায় যাদের, এই যে এদের দেখা যায়, এদের দেখা যায় না। মিলন দেখা যায় যাদের, তাদের তাহলে কি থাকতে হবে? ফুল থাকতে হবে। মানে এক কথায় এদের দেখা যায় মানে এদের ফুল আছে, মানে এদেরকে আমরা বলবো কি? সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, ফেনেরোগ্যামস মানে। আর ক্রিপ্টোগ্যামস মানে কি তাহলে? অপুষ্পক উদ্ভিদ, এতে গন্ধ পুষ্পে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? চলো এরপর এই যে ক্রিপ্টোগ্যামস, এই ক্রিপ্টোগ্যামসদের আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি থ্যালোফাইটা, একটা কি ব্রায়োফাইটা, আরেকটা কি টেরিডোফাইটা। হচ্ছে? এইবার এই যে থ্যালোফাইটা, থ্যালো কথা মানে কি? থ্যালো হচ্ছে থ্যালাস থেকে এসছে। এই থ্যালো শব্দটা কোথা থেকে এসছে? থ্যালাস থেকে। থ্যালাস মানে এক কথায় যাদের বলি আমরা দেহ, মূল,
কাণ্ড ও পাতায় অবিভক্ত। মূল, কাণ্ড এবং পাতায় অবিভক্ত, এটাকে আমরা কি বলি? থ্যালোফাইটা। থ্যালোফাইটার অরিজিনাল যেটাকে আমরা বাংলায় বলি শৈবাল, কি বলি? শৈবাল, এই বিভাগটা। এবার আসছি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে কি? ব্রায়োফাইটা যাদেরকে আমরা চিনি মস বর্গ হিসাবে, মস বর্গ, এরা এদের থেকে কিঞ্চিত উন্নত। এদের মূল নেই, এদের মূল নেই, তবে মূলের মতো একটা জিনিস দেখতে পাওয়া যায় যার নাম রাইজয়েড। এদের কাণ্ড নেই, এদের কাণ্ড নেই, কিন্তু কাণ্ডের মতো কিছু একটা দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে কলিড। এদের পাতা নেই, এদের পাতার মতো কিছু একটা দেখতে পাওয়া যায় যাকে বলা হচ্ছে কি? ফাইলিড। ক্লিয়ার হলো? এবার আসছি টেরিডোফাইটা। টেরিডোফাইটাকে আমরা চিনি হচ্ছে ফার্ন বর্গ নামে, ফার্ন গাছ, ফার্ন বর্গ। এদের মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। ওকে, দেখো এর থেকে একটু উন্নত, এটার থেকে এটা আর একটু উন্নত, তাই না? আবার দেখো এদের ক্ষেত্রে এদের সংবহন তন্ত্র নেই, সংবহন তন্ত্র নেই। ওকে, এদের সংবহন তন্ত্র এদেরও নেই। এদের সংবহন তন্ত্র আছে। ক্লিয়ার? তাই জন্য এদেরকে কি বলা হয়? একমাত্র ক্রিপ্টোগ্যামসদের মধ্যে এর সংবহন তন্ত্র আছে। ওকে, তাই জন্য এদের কি বলা হয়? ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যাম। ভ্যাসকুলার মানে সংবহন তন্ত্র যেটা, সেই ভ্যাসকুলার সিস্টেম। তার সংবহন তন্ত্রের মধ্যে কি পড়ে? জাইলেম ফ্লোয়েম। ঠিক আছে, দেখছি একটু বাদে ডিটেলস। ওকে, ক্লিয়ার? তো বেসিকটা ক্লিয়ার আশা করি, আশা করি সবার বেসিক ক্লিয়ার, যে কি ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামসের ভাগ কি? ক্রিপ্টোগ্যামসকে 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এইবার আসছি ফেনারোগ্যামস। এই ফেনারোগ্যামসদের আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? স্পারমাটোফাইট। স্পারমাটোফাইট মানে স্পার্মা, স্পারমাটোফাইট, স্পার্মা, এই যে স্পার্মা কথার অর্থ হচ্ছে কি? বীজ। আর এই ফাইটস কথাটা এসছে ফাইটন থেকে, ফাইটন। ওকে, ফাইটন মানে উদ্ভিদ। ওকে, ফাইটন মানে উদ্ভিদ। ক্লিয়ার? এইবার এই স্পারমাটোফাইট বা ফেনারোগ্যামস এদেরকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে জিমনোস্পার্ম, আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম।
এইবার এই যে জিমনোস্পাম বা অ্যাঞ্জিওস্পাম আমরা দেখতে পাচ্ছি, এই জিমনোস্পাম মানে যাকে আমরা বলি ব্যক্তবীজী উদ্ভিদ, যাদের বীজ বাইরে থেকে দেখতে পাওয়া যায়, ব্যক্তবীজী। আর অ্যাঞ্জিওস্পাম মানে গুপ্তবীজী। অ্যাঞ্জিয়ন কথার অর্থ হচ্ছে গুপ্ত, আর স্পার্মা মানে তো বুঝেইছো। আবার এই অ্যাঞ্জিওস্পামকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মোনোকট আর একটা হচ্ছে ডাইকট। স্যার মোনোকট মানে এক বীজপত্রী, ডাইকট মানে দ্বিবীজপত্রী। ওকে, ক্লিয়ার? তো কি বললাম একবার রিকল করে নি। প্ল্যান্টিকে আমরা দুভাগে ভাগ করি, কি? ক্রিপ্টোগ্যামস এবং ফেনারোগ্যামস। এই ক্রিপ্টোগ্যামসকে আমরা তিন ভাগে ভাগ করি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইলোফাইটা। আর ফেনারোগ্যামসকে আমরা কিভাবে ভাগ করি? দুভাগে ভাগ করি, একটা হচ্ছে জিমনোস্পাম আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পাম। আবার এই অ্যাঞ্জিওস্পাম বা গুপ্তবীজীকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মোনোকট আর একটা হচ্ছে ডাইকট। ক্লিয়ার হয়েছে? তো নোট ডাউন করে নিয়েছো আশা করি। হয়েছে? চল এইবার যাই আমরা ভিতরে। এক্ষুনি যা যা বললাম মিলিয়ে নাও। ক্রিপ্টোজ মানে লুকানো, গ্যামোস মানে বিবাহ। ক্রিপ্টোগ্যাম কি হবে? ফুলহীন। আর ফুলহীন হলে কি হবে? ফুল না হলে ফলও হবে না, বীজও হবে না। এরা অবীজ বহনকারী, তাহলে বীজ থাকে না। এরা জনন অযৌনও করতে পারে, যৌনও করতে পারে। উদ্ভিদ মানেই যৌন অযৌন দু ধরনেরই করতে পারবে বা পুনরুৎপাদন করতে সক্ষম, দেহের খণ্ড থেকে আরেকটা গাছ জন্মাতে সক্ষম। এদের কভাগে ভাগ করা হয়? তিন ভাগে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেইলোফাইটা। আশা করি দেখে নিয়েছো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো থ্যালোফাইটা কি? থ্যালোফাইটা মানে অ্যালগি। অ্যালগি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ক্যারোলাস লিনিয়াস অ্যালগি শব্দটি প্রথম ব্যবহার করেন। এই অ্যালগি বা শ্যাওলা নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? ফাইকোলজি বলা হয়। ফাইকোলজির জনক কাকে বলা হয়? ফ্রাইস্টকে বলা হয়। ভারতীয় ফাইকোলজির জনক কাকে বলা হয়? এমওপি আয়াঙ্গারকে বলা হয়। ওকে, এগুলো সব মুখস্থর জায়গা। এবার আসছি এই শৈবাল, এরা কিরকম হয়? এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে, স্বভোজী হতে পারে, অপুষ্পক হতে পারে। এগুলো হচ্ছে টাইপস হতে পারে। এইবার এই শৈবাল বর্গ এরও আবার বিভাগ আছে, যেটা আমরা কি বললাম, যেটা আমরা পড়বো ডাউট সেশনে। কেন ডাউট সেশনে পড়বো? কারণ এটা আমি এখন পড়ালে তোমার এমনিতেও ডাউট থাকবে, তো আলটিমেটলি ডাউট সেশনেই আমরা দেখবো। প্রত্যেক বছর আমরা যখন পড়ি এটা, তখন এটাকে আমরা ডাউট সেশনেই দেখি, আমরা কখনোই এখানে দেখি না, ইচ্ছা করে দেখি না, কারণ ধাক্কা খাওয়ার মতন জায়গা, আর ধাক্কা ভালো মতন দেবে, ঠিক আছে? তো তার জন্য আমি একটু মজাদার স্টাইলে কিছু একটা নিয়ে আসবো, তাই জন্য ডাউট সেশন রেখেছি। আচ্ছা, শৈবাল মিষ্টি এবং সামুদ্রিক জলে উভয়ই পাওয়া যায়। মিষ্টি জলেরও হয়, সামুদ্রিক জলের হয়, এর উপর ভিত্তি করে আমরা বিভাগ দেখতে পাবো। সরল উদ্ভিদ দেহকে শিকড়, পাতা এবং কাণ্ডে আলাদাভাবে বিভক্ত করতে পারবে না, তাই জন্যই এটা থ্যালোফাইটা বললাম আমরা, থ্যালাস থেকে এসছে শব্দটা। এদের সংবহনতন্ত্র থাকে না, তার মানে ভ্যাসকুলার সিস্টেম নেই। ভ্যাসকুলার সিস্টেম মানে জাইলেম এবং ফ্লোয়েম। মাথায় রাখবে, জাইলেম কি করে? বেসিক জেনে রাখো, জাইলেম জল পরিবহন করে। মনে রাখার জন্য, জাইলেম জল, ফ্লোয়েম ফুড। ফ্লোয়েম ফুড পরিবহন। ওকে, ক্লিয়ার? এইবার এখানে ওই যে ফুল ফল বীজ উৎপন্ন হয় না এদেরও, এক্সাম্পল ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস এককোষী, আর বহুকোষীর মধ্যে উলভা ল্যামিনারিয়া। তো এককোষী বহুকোষীর মানে উদাহরণ দিয়ে কোয়েশ্চেন দিয়ে থাকে অনেক সময়। এবার চলে আসো ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাও বহুকোষী হয়, স্বভোজী হয়, অপুষ্পক হয়, ঠিক আছে? এবং এরা কি হয়? স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়। এরা আর্দ্র জায়গাতেও জন্মাতে পারে, নর্মাল জায়গাতেও জন্মাতে পারে। যেহেতু এরা আর্দ্র এবং নর্মাল জায়গা দু জায়গাতেই জন্মায়, কিন্তু এদের জননের সময় কি দরকার হয়? জলের প্রয়োজন।
তাই জন্য এদেরকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়, অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম। কারণ এরা জলেও থাকতে সক্ষম, ডাঙাতেও থাকতে সক্ষম, কিন্তু জননের সময় এদের জল লাগবেই। আর কি, এটিও ভ্যাসকুলার টিস্যুবিহীন, এরও ভ্যাসকুলার টিস্যু নেই, মানে জাইলেম ফ্লোয়েম নেই। উদ্ভিদ দেহ শিকড় পাতা কাণ্ডে বিভক্ত, বেশিরভাগ সমাঙ্গদেহী। ওই যেটা বললাম, সমাঙ্গদেহী মানে ওই মূল কাণ্ড পাতা আলাদা করে ভাগ করা যায় না, কিন্তু এদের মূলের মতো, মূলের পরিবর্তে রাইজয়েড, কাণ্ডের পরিবর্তে কলিড, পাতার পরিবর্তে ফাইলিড, এগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, ক্লিয়ার? এক সেকেন্ড দাঁড়াও। হয়েছে? চলো এক সেকেন্ড। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই কি এদের ভ্যাসকুলার সিস্টেম নেই। ঠিক আছে, আর কি, ফুল ফল বীজ হবে না, স্বাভাবিক অপুষ্পক উদ্ভিদ। এক্সাম্পল, এই যে আমি বলছিলাম যে বিভাগগুলো, এইগুলোই আমরা পরের দিন দেখবো, যেমন লিভার রড। এই লিভার রড কি, মস কি, এগুলো আমরা পরে ওই ডাউট ক্লিয়ারিং এ গিয়ে দেখবো। যাই হোক, লিভার রটের এক্সাম্পল পড়ে রাখো রিক্সিয়া মার্কেনসিয়া, এবং মসের এক্সাম্পল পড়ে রাখো পোগোনেটাম ফিউনারিয়া। এগুলো আমরা ডাউট ক্লিয়ারিং এ গিয়ে মজার সাথে শিখবো, কারণ এখান থেকে সব থেকে বেশি খুঁটিয়ে 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 কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, সব থেকে বড় চ্যাপ্টার, সব থেকে বোরিং চ্যাপ্টার, এরপরে পড়তে মজা আসবে, এই অবধি হচ্ছে কষ্টকর। ঠিক আছে, চলো এরপর টেরিডোফাইটা। টেরিডোফাইটা বহুকোষী হয়, সবজী হয়, অপুষ্পক হয়। এগুলো স্থলজ, স্যাঁতস্যাঁতে এবং আর্দ্র জায়গায় পাওয়া যায়, সব রকম জায়গাতেই মোটামুটি পাওয়া যায়। এরা যেহেতু মাটির উপর এরকম লতিয়ে থাকে, তাই জন্য এদেরকে কি বলা হয়, উদ্ভিদ রাজ্যের সরীসৃপ বলা হয়ে থাকে। এদের মূল অস্থানিক হয়, অস্থানিক মানে ছড়ানো ছিটানো হয়, মানে গুচ্ছ টাইপের মূল হয়ে থাকে। অস্থানিক মূল কি, আমরা যখন আমরা দেখবো হচ্ছে মরফোলজি, আমরা সেই সময় গিয়ে জানবো স্থানিক মূল, অস্থানিক মূল সব দেখবো। তারপরে পয়েন্টে চলে আসো গ্রন্থিকাণ্ড। গ্রন্থিকাণ্ড এদের দেখতে পাওয়া যায়, স্বল্পপত্র দেখতে পাওয়া যায়, এগুলোর ব্যাপারেও আমরা সেখানে গিয়েই জানবো। ওকে, খালি জেনে রাখো এখানে লেখাটা আছে। এর পরের পয়েন্টে আসো, এই উদ্ভিদে সুবিভাজিত দেহ রয়েছে, তাদের মধ্যে সুসংবহন তন্ত্র উপস্থিত রয়েছে, যেটা আমরা বললাম যে জাইলেম ফ্লোয়েম, এদের জাইলেমও থাকে, ফ্লোয়েমও থাকে। ওকে, জাইলেমও থাকে, ফ্লোয়েমও থাকে, তাই জন্য এদেরকে কি বলা হয়, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যাম। ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যাম বলা হয়, ভ্যাসকুলার ক্রিপ্টোগ্যাম বলা হয়। ওকে, ফুল ফল বীজ উৎপন্ন হয় না, এদের কি হয় না, ফুল ফল বীজ উৎপন্ন হয় না। হচ্ছে, এবার আসছে এক্সাম্পল, রাইনিয়া, স্ল্যাজিনেল্লা, ইকুইজিটাম ফার্ন, এগুলো হচ্ছে এর এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে, চলো এরপরে চলে আসো হচ্ছে ফেনারোগ্যামস। ফেনারোগ্যামস মানে যাদের ফুল হয়, তো এদেরকে কি বলা হবে, স্পার্মাটোফাইট বলা হবে। ফেনারোগ্যামস কেন সেটা তো আমি বলেইছি, ফেনারোস প্লাস গ্যামোস। স্পার্মাটোফাইট কেন বলা হয় সেটাও বলেছি, স্পার্মা মানে বীজ এবং ফাইটন মানে উদ্ভিদ, তাই তো। আর কি, ফেনারোগ্যামগুলি স্থলজ উদ্ভিদ এবং ক্রিপ্টোগ্যামগুলি আরো উন্নত টাইপের হয়ে থাকে।
এদের আরো উন্নত, মানে ধাপে ধাপে যত যাব তত উন্নত দেখতে পাবো। সপুষ্পক উদ্ভিদ মানে ফুল ফল এগুলো আমরা দেখতে পাবো। ফল সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু ফুল হবেই। এদের মূল কাণ্ড পাতা আমরা দেখতে পাবো। এরা ফটো অটোট্রপিক মানে আলোর সংস্পর্শে এরা খাদ্য উৎপাদনে সক্ষম। সালোক সংশ্লেষণ দ্বারা এরা খাদ্য উৎপাদন করে। এদের ভ্যাসকুলার সিস্টেম, এদের যে ভ্যাসকুলার সিস্টেম হয় সেটা আমরা দেখতে পাবো। এদের জাইলেম ফ্লোয়েম খুব স্ট্রং হয়ে থাকে, খুব ভালো হয়ে থাকে। এদের প্রজনন অঙ্গ হচ্ছে কি ফুল, যেটা আমরা দেখতে পাই। এই ফেনারোগ্যামসকে দুভাগে ভাগ করা হচ্ছে আমরা দেখলাম, যেমন জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। জিমনোস্পার্ম মানে একটু আগে দেখেছি, জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী। কে মনে রাখবে, জিম করে যারা, তারা কি হয়, জামা খুলে ঘুরে বেড়ায়, তার মানে কি ব্যক্ত করে দেহ, তো ব্যক্তবীজী। আর অ্যাঞ্জিয়ন কথাটার অর্থ হচ্ছে কি ভিতরে। অ্যাঞ্জিয়ন, অ্যাঞ্জিওপ্লাস্টির নাম শুনেছো, ভিতর থেকে কেটে বার করে এনে অপারেশন করে। তো অ্যাঞ্জিয়ন, অ্যাঞ্জিয়ন কথার অর্থ হচ্ছে ভিতরে। তো এটার অর্থ কি গুপ্তবীজী, গুপ্তবীজী। ক্লিয়ার হলো? চলো নেক্সট, জিমনোস্পার্মস। জিমনোস্পার্ম কি হয়? জিমনোস্পার্ম মানে ব্যক্তবীজী যারা, তাহলে ব্যক্তবীজী নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? জিমনোস্পার্মোলজি। এগুলি মূলত কোথায় পাওয়া যায়? শীতল অঞ্চলে আমরা দেখতে পাই, শীতল অঞ্চলে হয়। ভ্রূণ এবং বীজ গঠন ঘটে। এদের দেহ কি মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। এরাও ফটো অটোট্রপিক, নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, সালোক সংশ্লেষণে সক্ষম। ওকে, নিজস্ব খাদ্য উৎপাদন করে। এগুলির ভ্যাসকুলার সিস্টেম অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে। এক্সাম্পল সিকুয়া, পাইনা, সেড্রাস, এগুলো হচ্ছে এদের এক্সাম্পল। তার মধ্যে দুটোর ব্যাপারে একটু জেনে রাখবে। গিঙ্গো বাইলোবা, এই গিঙ্গো বাইলোবা হচ্ছে জীবন্ত জীবাশ্ম বলা হয়, এবং উইলিয়ামসনিয়া এটাকেও জীবন্ত জীবাশ্ম বলা হয়। পুরো ইনফরমেশন এগুলো বুঝিয়ে দেওয়ার, যেটা ওই চার্টের মধ্যে বুঝিয়ে দিয়েছি, আর কিছু এক্সট্রা তোমাদের সেই ক্ষেত্রে লাগবে না। অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম বলতে যেটা ওই যে ভিতরে লুকানো বীজ, মানে গুপ্ত বীজ, আম জাম যা দেখতে পাও এগুলো সব হচ্ছে কি অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, এবার অ্যাঞ্জিওস্পার্ম এদের বীজ তাহলে ভিতরে থাকে। এগুলিও সপুষ্পক। ফলের গঠন হয়, আগেরটার ফলের গঠন হচ্ছিল না, এদের ফলের গঠন হবে। এদের সুস্পষ্ট পার্থক্যযুক্ত উদ্ভিদ দেহ রয়েছে, মূল, কাণ্ড, পাতা এগুলো বিভক্ত। এটি ফুল গাছ, এখানে ডিম্বাশয়ে আবদ্ধ থাকে এবং ফলস্বরূপ বীজগুলি বদ্ধ থাকে। ঠিক আছে, ফলের মধ্যে বীজ বদ্ধ অবস্থায় থাকে। আর কি, এটাও ফটো অটোট্রপিক, মানে নিজের খাদ্য আলোর মাধ্যমে নিজে তৈরি করে নিতে পারে, সালোক সংশ্লেষণে সক্ষম। এদের ভ্যাসকুলার সিস্টেম হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে। এটি বিস্তৃত স্থলজ উদ্ভিদের বৃহত্তম গ্রুপ। স্থলজ উদ্ভিদের সব থেকে বেশি এই গ্রুপের মধ্যে পড়ে। ক্ষুদ্রতম অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে উলফিয়া এবং দীর্ঘতম অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে ইউক্যালিপটাস। ওকে, তো এই ইনফরমেশন গুলো আমাদের পরীক্ষায় লাগে। তারপরের পয়েন্টে আসো। অ্যাঞ্জিওস্পার্মকে দুভাগে ভাগ করা হয়, ডাইকটিলিডোনাস বা ডাইকট, যেটাকে এটা ভুল লেখা আছে, এটারটা হবে ডাইকট মানে দ্বিবীজপত্রী, আর মনোকট মানে একবীজপত্রী। ঠিক আছে, এটা একটু উল্টো লেখা আছে, এটা একটু কারেকশন করে নেবে। ডাইকট মানে ডাইকটিলিডোনাস প্ল্যান্ট মানে দ্বিবীজপত্রী, মনোকটিলিডোনাস মানে একবীজপত্রী। দ্বিবীজপত্রী মানে আশা করি সবাই 11-12 পড়েছো, মাধ্যমিকে মানে পাশ করেই উঠেছো, 11-12 সায়েন্স নিয়েছো, মানে দ্বিবীজপত্রী আর বোঝাতে হবে না। আম হচ্ছে কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমের যে বীজটা হয় সেটাকে যদি ছাড়ানো হয় খোলটা, আম কি হয়, এরকম দু টুকরে ভাগ হয়ে যায় আমের বীজটা, তো দ্বিবীজপত্রী। সেটা দুখানা বীজপত্র আছে, তো দ্বিবীজপত্রী একবীজপত্রী। আর দ্বিবীজপত্রী একবীজপত্রীর পার্থক্য আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আর লিখছি না, ঠিক আছে, এখানেই হয়ে যাবে আমার, এখানে দেখিয়ে দিচ্ছি। তার এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে, পার্থক্যটা আমি এখানেই লিখে দিচ্ছি। মনোকট মানে একবীজপত্রী, সবার প্রথম পার্থক্য কি, একটা বীজপত্র হবে, সবার প্রথম পার্থক্য কি, একটি বীজপত্র।
এর ক্ষেত্রে কি দুটি বীজপত্র। ওকে, তারপর এদের কাণ্ড কাণ্ড ফাঁপা হয়, ফাঁপা হয়। এদের কাণ্ডে ক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম থাকে না। ঠিক আছে, এদের ক্ষেত্রে কি হবে, এদের কাণ্ড কাষ্ঠল, কাণ্ড কাষ্ঠল এবং নিরেট। ক্যাম্বিয়াম যুক্ত। ওকে, আর কি, এদের পত্র ফলক হয় ছোট, সাধারণত পত্র ফলক ছোট, এদের পত্র ফলক হয় বড়। এদের যদি তুমি পাতা দেখো, শিরাবিন্যাস, পত্র শিরাবিন্যাস, পত্র শিরাবিন্যাস সমান্তরাল, সমান্তরাল দেখতে পাচ্ছ এরকম লম্বাটে 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 লম্বাটে, তাই তো? তো পত্র শিরাবিন্যাস সমান্তরাল। আরেকটা আছে, আরেকটা পয়েন্ট হচ্ছে উপরে এবং নিচে, পত্র ফলকের উপরে এবং নিচে একই রকমের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। পত্র ফলকের উপর ও নিচে একই শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এদের কি হয়, পত্র শিরাবিন্যাস জালিকাকার, এবং পত্রের উপরে এবং নিচে শিরাবিন্যাস আলাদা। পত্রের উপর ও নিচে শিরাবিন্যাস আলাদা। হয়েছে? আচ্ছা, এইবার আসো তার পরের পয়েন্টে, সেটা হচ্ছে এদের মূল। এদের মূল হয় গুচ্ছমূল, গুচ্ছমূল। এদের আমরা প্রধান মূল দেখতে পাবো। এদের আমরা প্রধান মূল দেখতে পাই। ঠিক আছে, এটা গেল হচ্ছে জেনারেল পার্থক্য। আরেকটা বলে রাখছি, মনোকট গাছের কলম করা অসম্ভব, সম্ভব নয়, কলম করা সম্ভব নয়। এর কি হয়, কলম করা সম্ভব, কলম করা সম্ভব। ক্লিয়ার হয়েছে? চলো, তো আজকের মতো ক্লাস এখানেই এন্ড, এটাই শেষ, আর কিছু নেই। ঠিক আছে, আর যেটা আছে সেটা আমরা শিখবো হচ্ছে ডাউট ক্লিয়ারিং এ গিয়ে। আরো কিছু জিনিস বাকি আছে, এখানে আর লিখলাম না, এটাই, এই পেজটা ফাঁকাই থাকবে, তোমরা এইখানে আমি লিখলাম। ঠিক আছে, যা যা পার্থক্যগুলো এখানে লিখে নিয়েছি। আর আজকে যা যা পড়ালাম সবাই বুঝতে পেরেছো তো, হ্যাঁ কি না? যা যা পড়ালাম বুঝতে পেরেছো তো, যতখানি পড়ালাম? কারোর মনে হচ্ছে না তো যে মানে ঠকে গেছি ব্যাচে ঢুকে, এরকম মনে হচ্ছে না তো? মনে হবে না, লাস্টে লাইফে যখন ওই
শুরুর দিকে মনে হয় খুব কঠিন লাগছে, লাস্টে গিয়ে দেখবে যে আলটিমেট যখন ওই জানুয়ারি মাস নাগাদ পৌঁছাবে তোমার লেভেল এইখান থেকে এইখানে পৌঁছে গেছে, সেদিন মনে হবে যে হ্যাঁ আমি ঠিক জায়গায় এসেছি। ঠিক আছে, কারণ আমি একটু আপার লেভেলে গিয়েই একটুখানি, মানে এতটা যদি লেভেল হয় আমি একটুখানি উপরে গিয়ে পড়াবো, যাতে এই লেভেলটা ইজি মনে হয়। তোমার পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন দেখে যাতে ইজি লাগে। যারা আগের বছরও পড়েছে তাদেরও জিজ্ঞাসা করে দেখো, আমি সবসময় এই লেভেল হলে পরীক্ষা এই লেভেলে একটু পড়িয়ে রাখি, যদি কোনো কারণে কোয়েশ্চেনের লেভেল আপ যায়, সবার কাছে কঠিন লাগুক, আমার স্টুডেন্টের কাছে যেন কঠিন না লাগে। ওকে, তো সবকিছু পড়াবো, সবকিছু প্র্যাকটিস করাবো, তোমাদের পড়ে নিতে হবে, রেগুলারের পড়া রেগুলার করবে। এখন দিনে একটা করেই ক্লাস, তো এই একটা ক্লাসে যা যা পড়ালাম এর উপরে দিনে 4 থেকে 5 ঘন্টা লাগিয়ে দাও নিজের। যখন এই পড়ার অভ্যাসটা দাঁড়িয়ে যাবে তখন আস্তে আস্তে যখন আমরা ক্লাস বাড়াবো তোমার সেটা নেওয়ার ক্ষমতা চলে আসবে। তো এই যে আজকের ক্লাস, যেটা আমি প্রায় 1 ঘন্টা 18-20 মিনিট ধরে হলো, এই 1 ঘন্টা 18-20 মিনিটের ক্লাসের জন্য তুমি নিজের আরো 4 থেকে 4.5 ঘন্টা এর পিছনে লাগাও। যা যা পড়ালাম এগুলো নিজেও পারলে একবার বই খুলে দেখে নাও। ঠিক আছে, আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেগুলো আমরা পরে গিয়ে দেখবো। তো যাই হোক, দেখা হবে আবার। কালকে আমি ছুটিতে থাকছি। ঠিক আছে, কালকে আমার ক্লাসটা থাকবে না। যারা রেকর্ডেড দেখছো তাদের জন্য নয়, রেকর্ডেড যারা দেখছো তারা পরপরই দেখতে পাবে, কিন্তু তোমাদের জন্য বলে রাখছি কালকে আমার ক্লাস থাকছে না, এই ক্লাসটা শনিবার হবে। কালকের ক্লাসটা শনিবার হবে। আমাকে একটু মানে আমার একজনকে নিয়ে হসপিটালে যেতে হবে একটু, তার মেবি লাংসে কিছু একটা ধরা পড়েছে। যাই হোক, তো তার জন্য আমরা ওই এফএনএসি করতে যাব, তো তাই জন্য আমি আসতে পারছি না। তারপরের দিন আমার মানে শনিবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঠিক আছে, ওকে, চলো আজকের মতো টাটা, গুড বাই, বিদায়। একই টাইমেই হবে কিন্তু, ঠিক আছে, আরেকটাও জানিয়ে রাখছি, একই টাইমেই হবে, যেই টাইমে আছে, মানে 6টা থেকে 7টা, তো 6টা থেকে 7টাই ক্লাস থাকবে। ওকে, চলো টাটা।